রাজস্থানের উদয়পুর শহরের এক বিলাসবহুল বিয়ের আসর। চারদিকে আলো, ব্যান্ড, বাজনা আর অতিথিদের কোলাহলে ভরপুর। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। রঘুনাথ সিং, একজন সাধারণ কৃষক বাবা, মঞ্চের পাশে দাঁড়িয়ে কপালে ঘাম মুছছেন। সামনে দাঁড়িয়ে আছে ধনী ব্যবসায়ী মহেন্দ্র সিং ও তার ছেলে অর্ণব, যে নিজেকে বড় সরকারি অফিসার বলে দাবি করে। মহেন্দ্র সিং ঠান্ডা গলায় বললেন, সমধিজি, এখনও সময় আছে, আমাদের শর্ত পূরণ করুন, না হলে এই বিয়ে এখানেই বন্ধ। রঘুনাথ কাঁপা গলায় বললেন, আপনি এসব কি বলছেন? শুভ মুহূর্ত চলে যাচ্ছে, বরকে মণ্ডপে পাঠান। অর্ণব হেসে বলল, মুহূর্ত তখনই শুরু হবে যখন 20 লাখ টাকা ক্যাশ এক্ষুনি পাবো। এই কথা শুনে পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। অতিথিরা একে অপরের দিকে তাকাতে লাগলো। রঘুনাথ হতভম্ব হয়ে বললেন, 20 লাখ? এত টাকা আমি এখন কোথা থেকে আনবো বাবা? আপনি তো বিয়ের আগে 1 লাখ চেয়েছিলেন, আমি জমি বিক্রি করে দিয়েছি। গাড়ি চেয়েছিলেন, সেটাও দিয়েছি, এখন আর কিছুই নেই আমার কাছে। মহেন্দ্র সিং কড়া গলায় বললেন, তাহলে বিয়েটাও থাকবে না। আমার ছেলে লাখে একজন, সরকারি ইঞ্জিনিয়ার। যদি তার আমেরিকার কাজের জন্য 20 লাখ দিতে না পারেন, তাহলে মেয়েকে বাড়িতেই বসিয়ে রাখুন। অর্ণব অহংকার ভরা গলায় বলল, দেখুন আঙ্কেল, এটা আমার রেপুটেশনের ব্যাপার। যদি আপনি আমার ভবিষ্যতের জন্য এতটুকু সাপোর্ট না করতে পারেন, তাহলে আমি আপনার মেয়ের ভবিষ্যৎ কিভাবে সিকিউর করব? এই কথাগুলো পাশেই দাঁড়িয়ে থাকা কোণে সানভি সব শুনছিল। তার চোখে জল থাকলেও মুখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, পাপা, আপনি আর একটুও মাথা নত করবেন না। রঘুনাথ অবাক হয়ে বললেন, সানভি, তুমি চুপ করো মা, এটা বড়দের ব্যাপার। সানভি এবার দৃঢ় কণ্ঠে বলল, বড়দের ব্যাপার নাকি এটা একটা ব্যবসা? আমার বিয়ে হচ্ছে নাকি দরদাম চলছে? চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। অতিথিরা কানাকানি করতে লাগলো। অর্ণব বিরক্ত হয়ে বলল, নিজের সীমায় থাকো। জানো তুমি কার সাথে কথা বলছো? আমি ক্লাস 1 অফিসার। সানভি হালকা হেসে বলল, হ্যাঁ, খুব ভালো করেই জানি তুমি কে, কিন্তু আজ হয়তো সবাইকে সেই সত্যটা দেখানোর সময় এসেছে যেটা তুমি এই দামি শেরওয়ানির নিচে লুকিয়ে রেখেছ। এই কথায় অর্ণবের মুখের রং পাল্টে গেল, তার চোখে ভয় স্পষ্ট। রঘুনাথ উদ্বিগ্ন হয়ে বললেন, সানভি, তুমি কি বলতে চাও? সানভি গভীর শ্বাস নিয়ে সবার দিকে তাকিয়ে বলল, আজ আমি শুধু এই বিয়েটা ভাঙব না, আজ আমি এমন একটা সত্য সামনে আনব যেটা এই সমাজের প্রতিটা বাবার জানা দরকার। হলঘরে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে, কেউ নড়াচড়া পর্যন্ত করছে না। সানভি তার ব্যাগ থেকে মোবাইল বের করলো এবং বলল, আপনারা সবাই ভালো করে দেখুন, এই হলো অর্ণব সিংয়ের আসল পরিচয়। অর্ণব চিৎকার করে উঠল, এটা বন্ধ করো, এটা মিথ্যে। কিন্তু সানভি থামল না। তার চোখে তখন আর জল নেই, আছে শুধু আগুন। আর সেই আগুনেই শুরু হতে যাচ্ছে এক সত্যের বিস্ফোরণ। সানভি মোবাইলটা সবার সামনে তুলে ধরল। হল ঘরের বড় স্ক্রিনে তার ফোনের স্ক্রিন মিরর হতে শুরু করলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সে বলল, আপনারা সবাই ভালো করে দেখুন, এই হচ্ছে অর্ণব সিংয়ের আসল সত্য। স্ক্রিনে একটি সরকারি ডকুমেন্ট ভেসে উঠল, যেখানে বড় অক্ষরে লেখা সাসপেনশন নোটিশ। সানভি বলল, এই হলো ওর সাসপেনশন লেটার। গত 6 মাস ধরে ও চাকরিতে নেই। টেন্ডার পাশ করানোর নামে ঘুষ নেওয়ার অভিযোগে বিভাগীয় তদন্ত চলছে। পুরো হল ঘর জুড়ে শোরগোল পড়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছে না। মহেন্দ্র সিং চিৎকার করে উঠলেন, সব মিথ্যে। এই মেয়েটা ইন্টারনেট থেকে নকল কাগজ বানিয়ে আমাদের অপমান করছে। সানভি শান্ত গলায় বলল, নকল না, এটা আরটিআই থেকে আনা সার্টিফাইড কপি। যখন আপনারা প্রথম 1 লাখ টাকা চেয়েছিলেন, তখনই আমার সন্দেহ হয়েছিল, তাই আমি সরকারি পোর্টালে ওর আইডি চেক করি। অর্ণব রেগে গিয়ে বলল, তুমি খুব বেশি স্মার্ট হয়ে যাচ্ছ, এটা ছোটোখাটো এনকোয়ারি, কালই ক্লিন চিট পেয়ে যাব। সানভি হেসে বলল, ঠিক আছে, তাহলে এবার আপনার আমেরিকার বিজনেসটাও দেখে নেওয়া যাক। সে আবার স্ক্রিনে অন্য ফাইল খুলল। সেখানে দেখা গেল 3টি ব্যাংকের লোন স্টেটমেন্ট। সানভি বলল, 35 লাখ টাকার ঋণ, অনলাইন জুয়া আর সাট্টার দেনা। আজ যে 20 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিতে চেয়েছিলে, সেটা আমেরিকা যাওয়ার জন্য না, ব্যাংকের রিকভারি এজেন্টদের থেকে পালানোর জন্য। এই কথা শুনে রঘুনাথ জানা ভেঙে পড়লেন। হে ভগবান, এত বড় প্রতারণা! সানভি তার বাবার হাত ধরে বলল, এটা প্রতারণা না পাপা, এটা একটা বড় শিক্ষা। আমরা শুধু ছেলের ডিগ্রি আর চাকরি দেখে মেয়েকে দিয়ে দিই, কিন্তু তার আসল চরিত্র কখনো যাচাই করি না। মহেন্দ্র সিং রেগে ফেটে পড়লেন, তুই অনেক কথা বলছিস, যদি এত কিছু জানতিস তাহলে আগে বললি না কেন? সানভি দৃঢ় গলায় বলল, কারণ আমি আপনাদের আসল মুখটা সবার সামনে দেখাতে চেয়েছিলাম, যাতে আর কোনো বাবা এমন ভুল না করে। অর্ণব হঠাৎ গর্জে উঠল, তুই ভেবেছিস তুই জিতে গেছিস? সে তার শেরওয়ানির পকেট থেকে ফোন বের করে বলল, এবার দেখ আমি কি দেখাই। সে পুলিশকে ডেকে বলল, এই মেয়েটা নিজেই প্রতারক, এটা আগে থেকেই বিয়ে করা, আমার কাছে প্রমাণ আছে। স্ক্রিনে একটি ছবি দেখানো হলো, যেখানে সানভি অন্য এক পুরুষের সাথে মালা পরে দাঁড়িয়ে আছে, সাথে একটি ম্যারেজ সার্টিফিকেট। হলঘর আবারও শোরগোল হয়ে উঠল। কেউ বলল, মেয়েটা তো আগে থেকেই বিয়ে করা। রঘুনাথ হতবাক হয়ে গেলেন, সানভি, এটা কি? সানভি একটুও না ঘাবড়িয়ে হেসে বলল, বাহ অর্ণব, আমাকে থামানোর জন্য ডিপ ফেক ব্যবহার করছো। সবাই অবাক হয়ে গেল, ডিপ ফেক? সানভি বলল, এটা আধুনিক সাইবার ক্রাইম, কারো ছবিতে অন্য মুখ বসিয়ে নকল ছবি বানানো। দেখুন, আমার গলার রং আর মুখের রং আলাদা, আর ব্যাকগ্রাউন্ডের লেখা উল্টো।
সে আরও বলল, এই ম্যারেজ সার্টিফিকেটটাও ফেক। আমি এখনই সরকারি পোর্টালের রেজিস্ট্রেশন নাম্বার চেক করেছি, কোনো রেকর্ড নেই। পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, বাহ, খুব ভালো ইনফরমেশন, এখন তো সব পরিষ্কার। সানভি দৃঢ় কণ্ঠে বলল, আজকের দিনে শুধু চোখে দেখা জিনিসে বিশ্বাস করবেন না। কেউ যদি এমনভাবে ব্ল্যাকমেল করে তাহলে ভয় পাবেন না, সরাসরি সাইবার ক্রাইমে অভিযোগ করুন। অর্ণব ভেঙে পড়ে বলল, প্লিজ আমাকে বাঁচাও, আমি সব টাকা ফেরত দেব। সানভি ঠান্ডা গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে, এটা শুধু তোমার শাস্তি না, এটা সমাজের জন্য একটা শিক্ষা। ঠিক তখনই সানভি বলল, ইন্সপেক্টর স্যার, ওর ফোনটা একবার চেক করুন, আসল খেলা এখনও বাকি। পুলিশ ফোন চেক করে অবাক হয়ে গেলেন, এটা তো বড় চক্র। সানভি বলল, হ্যাঁ, এরা এক এক সময় এক এক পরিচয় দিয়ে মেয়েদের সাথে এঙ্গেজমেন্ট করে, শগুনের নামে লাখ লাখ টাকা নিয়ে বিয়ের আগে ভেঙে দেয়। হল ঘরে সবাই স্তব্ধ হয়ে গেল, কেউ ভাবতে পারেনি এমন প্রতারণা সম্ভব। পুলিশ সঙ্গে সঙ্গে অর্ণব আর মহেন্দ্র সিংকে গ্রেপ্তার করল। রঘুনাথ চোখ ভেজা গলায় বললেন, মা, আজ তুই আমাকে বাঁচিয়ে দিলি। সানভি বাবার হাত ধরে বলল, পাপা, মেয়েরা বোঝা নয়, তারা শক্তি, শুধু তাদের পড়াশোনা আর সাহস দিতে হয়। হল ঘরে আবার আলো জ্বলে উঠল, কিন্তু এবার সেটা বিয়ের আনন্দ না, সত্যের জয়ের আলো। পুলিশ যখন অর্ণব আর তার বাবা মহেন্দ্র সিংকে হাতকড়া পরাচ্ছিল, তখন পুরো হলঘর যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এতক্ষণ যাদের সবাই সম্মান করছিল তারা আসলে এত বড় প্রতারক। অর্ণব হাঁটু কেটে বসে কাঁদতে কাঁদতে বলল, সানভি, প্লিজ আমাকে বাঁচাও, আমি সব টাকা ফেরত দেব, আমি ভুল করেছি। মহেন্দ্র সিংও কাপা গলায় বললেন, সুমধিজি, আমাদের মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, পুলিশ কেস করবেন না, আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে। কিন্তু সানভির চোখে এবার আর কোনো মায়া ছিল না। সে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, যে মানুষগুলো আমার বাবার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদের ইজ্জতের কথা আজ আমার কাছে কোনো মূল্য রাখে না। পুলিশ অফিসার কড়া গলায় বললেন, চল থানায়, এখন সব কথা সেখানেই হবে। আর সাথে সাথে দুইজনকে নিয়ে বেরিয়ে গেলেন। হলঘরের দরজা আবার খুলে গেল, কিন্তু এবার সেই দরজার বাইরে শুধু অন্ধকার না, ছিল একটা নতুন শুরু। অর্ণব বের হওয়ার সময় একবার পিছনে তাকিয়ে চিৎকার করে বলল, তুই ভাবছিস তুই জিতে গেছিস? তোর জীবনটা আমি নষ্ট করে দেব। সানভি দৃঢ়ভাবে দাঁড়িয়ে বলল, আমার জীবন আমার নিজের, কেউ সেটা নষ্ট করতে পারবে না। পুলিশ চলে যাওয়ার পর রঘুনাথ হঠাৎ সবার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন। তার চোখ দিয়ে পানি ঝরছে। তিনি বললেন, আজ আমার মেয়ের জন্য আমি লজ্জিত না, আমি গর্বিত, কিন্তু আমি একজন বাবা হিসেবে ব্যর্থ। আমি না জেনে না বুঝে মেয়ের জীবন এমন মানুষের হাতে তুলে দিতে যাচ্ছিলাম। এই কথা শুনে সানভি দৌড়ে গিয়ে বাবার হাত ধরে ফেলল। পাপা, আপনি কখনো ব্যর্থ না, আপনি আমাকে শক্ত করে বড় করেছেন, আপনি আমাকে পড়াশোনা করিয়েছেন। আজ যদি আমি দাঁড়িয়ে লড়তে পারি সেটা আপনার কারণেই। রঘুনাথ কাঁদতে কাঁদতে বললেন, না মা, আজ যদি তুই না থাকতিস আমি তো সব শেষ করে ফেলতাম। সানভি বাবাকে জড়িয়ে ধরে বলল, পাপা, মেয়ে কখনো বোঝা না, মেয়ে যদি শিক্ষিত হয়, সাহসী হয়, তাহলে সে পুরো পরিবারকে বাঁচাতে পারে। হলঘরে উপস্থিত মানুষগুলো এই দৃশ্য দেখে আবেগে ভেসে গেল, অনেকের চোখে জল চলে এলো। একজন বয়স্ক অতিথি সামনে এসে বললেন, বাবা, আজ তুই শুধু নিজের জন্য না, এই সমাজের হাজারো মেয়ের জন্য একটা উদাহরণ তৈরি করেছিস। আরেকজন বললেন, আমরা সত্যিই কখনো ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করি না, শুধু সরকারি চাকরি শুনেই বিশ্বাস করে ফেলি। সানভি তখন সবার দিকে তাকিয়ে বলল, আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই। আমরা যখন মেয়ে বিয়ে দিই তখন শুধু তার ভবিষ্যৎ না, তার পুরো জীবনটা একটা অচেনা মানুষের হাতে তুলে দিই। তাই শুধু ডিগ্রি বা চাকরি দেখে সিদ্ধান্ত নেবেন না, তার চরিত্র, তার পরিবার, তার অতীত সব কিছু যাচাই করুন। সে একটু থেমে আবার বলল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মেয়েকে এমনভাবে বড় করুন যাতে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, যাতে সে অন্যায়ের সামনে মাথা নত না করে, বরং সত্যের জন্য লড়াই করতে পারে। হলঘরের সবাই তখন মন দিয়ে তার কথা শুনছিল। ঠিক তখন সানভি বাবার দিকে ফিরে বলল, পাপা, আপনি যে 25 লাখ টাকা আমার বিয়ের জন্য রেখেছিলেন সেটা আর খরচা করার দরকার নেই। রঘুনাথ অবাক হয়ে বললেন, তাহলে? সানভি হালকা হেসে বলল, আগামীকাল আমরা ব্যাংকে যাব, আর সেই টাকা দিয়ে আপনি যে জমিটা বন্ধক রেখেছিলেন সেটা আমরা ফেরত কিনে নেব। এই কথা শুনে রঘুনাথের চোখে নতুন আশা জেগে উঠল। সত্যি মা? সানভি বলল, হ্যাঁ পাপা, আমরা আর কারো সামনে মাথা নত করব না, আমরা নিজের পায়ে দাঁড়াবো। হলঘরে তখন ধীরে ধীরে হাততালি শুরু হলো। একসময় সেটা জোরালো করতালিতে পরিণত হলো। একজন মহিলা এগিয়ে এসে বললেন, মা, তুই আমাদের মেয়েদের জন্য গর্ব। আরেকজন বললেন, আজ তুই প্রমাণ করে দিলি মেয়েরা কারো ওপর নির্ভরশীল না। সানভি একটু হেসে বলল, একটা মেয়ের পরিচয় শুধু তার স্বামী বা শ্বশুর বাড়ি না, তার নিজের যোগ্যতাই তার আসল পরিচয়। ঠিক তখন রঘুনাথ হেসে বললেন, সবাই শুনুন, আজ আমার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু আজ সে একটা বড় যুদ্ধ জিতেছে, তাই আজ এখানে সবাই খেয়ে যাবেন, এটা আমার মেয়ের জয়ের দাওয়াত। সবাই আবার হাততালি দিল। রাত ধীরে ধীরে শেষ হয়ে আসছিল, কিন্তু সেই রাতের অন্ধকারে এক নতুন ভোরের আলো জন্ম নিচ্ছিল। পরের দিন সকালে সানভি আর রঘুনাথ ব্যাংকের সামনে দাঁড়িয়ে, তাদের মুখে হাসি, চোখে স্বপ্ন। তারা জানে সামনে পথ কঠিন, কিন্তু তারা এখন আর ভয় পায় না। সানভি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, জীবন আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমি ভাঙিনি, আমি লড়েছি। আর সেই লড়াইয়ের গল্পটাই একদিন হাজারো মেয়ের শক্তি হয়ে উঠবে। এই গল্প আমাদের শেখায়, যৌতুক বা পণের লোভ শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নষ্ট করে দেয়। মেয়েরা কখনো বোঝা নয়, তারা যদি শিক্ষিত আর সাহসী হয় তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন নিজেরাই বদলে দিতে পারে। তাই শুধু ছেলের চাকরি বা টাকার উপর ভরসা না করে তার চরিত্র আর অতীত যাচাই করা জরুরি।
আর সবচেয়ে বড় কথা, নিজের মেয়েকে এতটাই শক্ত করে গড়ে তুলুন যাতে সে অন্যায়ের সামনে মাথা নত না করে, বরং সত্যের জন্য লড়াই করতে পারে।